সামনে যদি আমরা একটা টুর্নামেন্ট করি যেখানে নেপাল খেলবে, স্কটল্যান্ড খেলবে, নেদারল্যান্ড খেলবে এবং বাংলাদেশ খেলবে, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে বাংলাদেশ ওখানে চ্যাম্পিয়ন হতে পারবে? বাংলাদেশের চান্স নেই যে তা না, কিন্তু স্কটল্যান্ডের বোধহয় খুব ভালো করার সুযোগ আছে। আমরা এই পর্যায়ে নেমে গেছি, তাই না? নেপালের সাথে জিতে আমরা যে উল্লাস করি এখন, শুধু খেলোয়াড় না, আমরা বাইরে থেকে আমরা যে উল্লাস করি সেটাই বলে দেয় যে আমরা আসলে কতটুকু নিচে নেমে গেছি। কিন্তু ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে, ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার যেন দলের উপর বোঝা হয়ে না যায়। কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না। এই সুযোগটা ওদের দেওয়া উচিত। এখন নতুন গ্রুপ অফ পিপল আসা উচিত যারা জেতার জন্য খেলবে, শুধু ভালো খেলার জন্য খেলবে না। খুব প্র্যাকটিক্যালি যদি আমি একটা প্রশ্ন রাখি সবার সামনে, যে সামনে যদি আমরা একটা টুর্নামেন্ট করি যেখানে নেপাল খেলবে, স্কটল্যান্ড খেলবে, নেদারল্যান্ড খেলবে এবং বাংলাদেশ খেলবে, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে বাংলাদেশ ওখানে চ্যাম্পিয়ন হতে পারবে? ক্রিকেটে হয়তো বুকে হাত দিয়ে বলার সুযোগ নেই, কিন্তু আমরা খুব বিশ্বাস রেখে বলতে পারবো যে বাংলাদেশ ওখানে চ্যাম্পিয়ন হবে। অনেকে হয়তো বলবে না স্কটল্যান্ডে খুব ভালো সুযোগ থাকবে। বাংলাদেশের চান্স নেই যে তা না, কিন্তু স্কটল্যান্ডের বোধহয় খুব ভালো করার সুযোগ আছে। আমরা এই পর্যায়ে নেমে গেছি, তাই না? নেপালের সাথে জিতে আমরা যে উল্লাস করি এখন, শুধু খেলোয়াড় না, আমরা বাইরে থেকে আমরা যে উল্লাস করি সেটাই বলে দেয় যে আমরা আসলে কতটুকু নিচে নেমে গেছি। কিন্তু অনেক তৃপ্তি থাকতে পারে যে আমরা 3টা ম্যাচ জিতেছি এবার বিশ্বকাপে, এটা আমাদের সেরা রেজাল্ট, এটা নিয়ে এক ধরনের সন্তুষ্টিও আসতে পারে। আমার মনে হয় এই সন্তুষ্টিটাই আমাদের ব্যর্থতার সবচাইতে বড় কারণ। আমরা 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 কেন ক্রিকেট খেলি, ক্রিকেট খেলা এটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, সেটা সম্পর্কে বোধহয় খুব পরিষ্কার ধারণা আমরা যারা ক্রিকেটের কাছাকাছি থাকি তাদেরও নেই। সো সবকিছু মিলিয়ে খুবই হতাশ, যে কারণ বিশ্বকাপের এইসব মঞ্চগুলি কিন্তু আমরা আসলে কোথায় আছি সেটা বোঝার একটা সুযোগ তৈরি করে দেয়। এবং গত বিশ্বকাপে আমরা দেখেছি আমরা কোথায় ছিলাম, সেখান থেকে এই বিশ্বকাপে এসেও আবার বলি 3টা ম্যাচ আমরা জিতেছি ঠিকই, কিন্তু সেই অর্থে সত্যিকার অর্থে যে উত্তরণের যে ব্যাপারটা সেটা কিন্তু হয়নি। টস জিতে এই উইকেটে হয়তো ব্যাটিং নিতে পারতো, বাট সেটা আমি মেনে নিলাম যে টস জিতে বোলিং স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে ওদেরকে অল্প রানে আউট করা যায় কিনা সেই সুযোগটা নিয়েছে সেটা মানে। কিন্তু আমরা যে খুব দল নির্বাচনে বোঝা যায় কিংবা আমাদের পুরো খেলার অ্যাপ্রোচের মধ্যে বোঝা যায় যে আমরা খুব টেন্সড হয়ে আছি, হয়তো আমরা আশা করছি বিপক্ষ দল খারাপ খেলবে বা কিছু, সেই সুযোগটা আমরা নেব। আমরা ভালো খেলে বিপক্ষ দলকে হারাবো সেই চিন্তাটা আমাদের মাথায় এখন কিন্তু আসেনি। ভালো খেলতে গেলে আমাদেরকে রান করতে হবে, ভালো খেলতে গেলে আমাদের বিপক্ষ দলকে অপরানে আউট করতে হবে, যেটা আমরা করছি বলে হয়তো এখনো টিকে আছি। দুদিন পরে যখন আমাদের বোলিংটা একটু দুর্বল হয়ে যাবে আমরা এটাও হারিয়ে ফেলবো। কিন্তু আসলে না, কারণটা খুব সহজ, একেবারেই সহজ। যে স্কুলিংয়ের কথা যদি বলি, আফগানিস্তানের খেলোয়াড়রা কিভাবে উঠে এসেছে এবং বাংলাদেশের খেলোয়াড়রা কিভাবে উঠে এসেছে এটা দেখলে বোঝা যায়। আফগানিস্তানের খেলোয়াড়রা কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে ফ্র্যাঞ্চাইজি খেলে এখানে এসছে। ওই সুযোগে কিন্তু আহামরি পারফরমেন্স ছাড়া কারো কোনো সুযোগ পাওয়ার কোনো সুযোগই নেই। আমরা এখানে খুব সহজ একটা পরিবেশে, সহজ একটা, যেখানে কোনো কম্পিটিশনই নেই, যেখানে খেলার মান খুব নিচে, সেখানে পারফরমেন্স করে আমরা আমাদের জাতীয় দলে খেলছি। এটার মধ্যে অনেক পার্থক্য আছে। মানসিকভাবে যে কঠিন পরীক্ষা দিতে হয় আফগানিস্তানি খেলোয়াড়দেরকে প্রত্যেকটা দিন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে, আমাদেরকে সেটা করতে হয় না। সো ওটা হয়তো আমরা রিয়েলাইজ করি না। যে স্কুলিংয়ের কথা বলবো, আমাদের স্কুল এবং ওদের স্কুল দুটার মধ্যে বিশাল পার্থক্য আছে। এতটুকু বলবো না, কারণ পেস বোলাররা আমাদের ভালো করেছে, ওয়ানতে হয়তো খারাপ হতেই পারে, সেটা হতে পারে, কিন্তু রিপিটেডলি ওরা কিন্তু মোটামুটি ভালো করেছে, সেই কৃতিত্বটা ওদের দিতেই হবে। আমার মনে হয় যে গতকাল আমরা একজন সিমার কম খেলিয়েছি, সেটার একটা ঝামেলা আমাদের হয়ে গেছে। পুরো ম্যাচে বোলিংটা সাজানোর ক্ষেত্রেও ক্যাপ্টেন সাফার করেছে আমার যতটুকু মনে হলো। বেশি স্পিনারদের বল করাতে হয়েছে, যেখানে প্রয়োজন ছিল সিমারদের, সেখানে সিমারদের ব্যবহার করার জন্য সুযোগ ছিল না। সো আমার মনে হয় যে ওদের সম্পর্কে মন্তব্য করতে গেলে আরেকটু খেলা দেখতে হবে, তাহলে হয়তো মন্তব্য করা যাবে। আমাদের সিমাররা বা বোলার অ্যাজ এ বোলিং ইউনিট অ্যাজ এ হোল, ওরা কিন্তু মোটামুটি তুলনামূলক ভালো খেলেছে এবং ওই কৃতিত্বটা ওদেরকে আমি দিতে চাই। কে কি ভালো খেলে সেটা আমরা দেখিয়ে দিই। আমাদের এখন স্পিনার ব্যবহার করার কোনো উপায় ছিল না। তো আমাদের সিম বোলিংই আছে 8 ওভার, আমি যদি তার মধ্যে 3 ওভার 4 ওভার ওখানে ব্যবহার করে ফেলি, বাকি ম্যাচে আমি কি করব? এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে ওখানে স্পিনার ব্যবহার করতে হলো, যেটা সবচেয়ে বড় ট্যাকটিক্যাল ভুল হয়ে গেল আমাদের। এবং তার মধ্যে আবার পাওয়ার প্লেতে সাকিব আল হাসানকে ব্যবহার করাটা আরও বড় ব্লান্ডার। কারণ আমরা দেখছি সাকিব আল হাসান ভালো বল করছে না, মিডল ওভারে যখন বল করছে সেখানেও মার খাচ্ছে কিছুটা। পাওয়ার প্লেতে অবশ্যই মার খাবে, এটি ধরে নেওয়া উচিত ছিল, রিস্কটা নেওয়া উচিত হয়নি। এই সিদ্ধান্তটা ওদেরই নেওয়া উচিত এবং ওদেরও বোঝা উচিত যে একটা সময় আসে কিন্তু যখন সবারই চোখে পড়ে কে ভালো খেলে, কে খারাপ খেলে, দলে কার অবদান রাখার সুযোগ আছে, কার নেই।
এবং এখানে একটা দায়বদ্ধতার ব্যাপার আছে কিন্তু। সো ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে, ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার যেন দলের উপর বোঝা হয়ে না যায়। কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না। সো এটা জাজমেন্টটা ওর নিচে থেকে আসা উচিত। তবে আমি একটু বলে রাখতে পারি যে ওরা যে ধরনের ক্রিকেট খেলেছে সেই ধরনের ক্রিকেট থেকে আমাদের একটু সরে আসতে হবে। একটা সময় ছিল আমরা বাজে ক্রিকেট খেলতাম, ওরা এসে সেটাকে বদলেছে কিন্তু ওরা ওরা আমরা ভালো ক্রিকেট খেলা শুরু করেছি। কিন্তু এখন ভালো ক্রিকেট খেললে যথেষ্ট না, আমাদেরকে জেতার জন্য খেলতে হবে। যেটা খেলে তানজিম সাকিব, যেটা খেলে আমাদের আমাদের তহিদ হৃদয় কিংবা কিংবা পেস বোলার সাকিব, তাদের কথা বলছি, ওরা সেই খেলাটা খেলতে চায় কিন্তু এই সুযোগটা ওদের দেওয়া উচিত। এখন নতুন গ্রুপ অফ পিপল আসা উচিত যারা জেতার জন্য খেলবে, শুধু ভালো খেলার জন্য খেলবে না।